হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেইনলি ক্রিকেট নিয়ে। আইপিএল এবং টিম ইন্ডিয়া যে বর্ডার গাভাস্কার ট্রফি প্রথম দিনের খেলা গতকাল শেষ হয়ে গিয়েছে। তো সেই প্রথম দিনের খেলার একটু হাইলাইট আমরা আলোচনা করব এবং আইপিএলের টাইটান্স গুজরাট, তো সেই টাইটান্স গুজরাটের যে অকশনে কেমন টিম বানালো এবং নেক্সট সেশনে তাদের বেস্ট প্লেইং 11 কী হবে সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে। তো ফার্স্ট আমরা যদি টিম ইন্ডিয়ার যে বর্ডার গাভাস্কার ট্রফি সে নিয়ে যদি আলোচনা করি, গতকাল টিম ইন্ডিয়া কিন্তু তিনটা চেঞ্জ অর্থাৎ তিনটা দল দলে তিনজন খেলোয়াড় পরিবর্তন করে তাদের কিন্তু প্রথম 11 সাজিয়েছিল দ্বিতীয় টেস্ট। সেই দ্বিতীয় টেস্টে প্রথম 11-এ কিন্তু টসে জিতে ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। তো অ্যাডিলেড সেই ওভাল ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার কিন্তু অন্যতম একটা জনপ্রিয় ক্রিকেট গ্রাউন্ড, কেননা সেখানে দর্শকদের কথা কিন্তু না বললেই নয়। তো যাই হোক, সেই স্টেডিয়ামে কিন্তু টসে জিতে ব্যাট করতে নেমে কিন্তু ইন্ডিয়া কিন্তু প্রথম ইনিংসে বাট কী করবো, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, কেননা কোনো ব্যাটসম্যানেই কিন্তু দাঁড়াতে পারেনি ঠিক সঠিকভাবে। অর্ধশত রান আমরা পাইনি। সবচেয়ে হায়েস্ট যে রান সেটা কিন্তু আমরা পেয়েছি তোমার ডেবিউ রান গত ম্যাচে যে হয়েছিল রেড্ডি, সেই রেড্ডির কাছ থেকে কিন্তু, যেটা কিন্তু 42 রান করছে, সেই রেড্ডি কিন্তু হায়েস্ট রান স্কোরার। সে ফার্স্ট টেস্টে কিন্তু প্রথম ইনিংসেও কিন্তু রেড্ডি হায়েস্ট রান স্কোরার ছিল। তো যাই হোক, সবকটি উইকেট হারিয়ে কিন্তু ইন্ডিয়া 180 রান করেছে। হতাশ করেছে বিরাট কোহলি 7, রোহিত শর্মা 3 রান, কেএল রাহুল 37 এবং জসওয়াল শুরুতেই কিন্তু 0 রানে ফিরে গিয়েছিল। তো যেটা বলতে হয় সেটা হলো মিচেল স্টার্ক এই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু মিচেল স্টার্ক 6খানা উইকেট নিয়েছে। তো যাই হোক, পক্ষান্তরে দিনের শেষে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 86 রানে একটা উইকেট হারিয়েছে। সেই একটা উইকেট কিন্তু নিয়েছিল জসপ্রীত বুমরা। তো আজকে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। তো কি হয় সেটাই একটা দেখার বিষয়, কেননা প্রথম দিনে পিছিয়ে থেকে ইন্ডিয়া কামব্যাক করতে পারে কি না সেটা কিন্তু 100 টাকার প্রশ্ন। তো যাই হোক, এরপরে যদি আমরা আইপিএলের টিম গুজরাট নিয়ে কথা বলি, তো বন্ধুরা, প্রথমবার আইপিএলে অংশগ্রহণ করে কিন্তু প্রথমবারে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। তো সেই গুজরাট টাইটান্সের তৎকালীন অধিনায়ক ছিল হার্দিক পান্ডিয়া। যাই হোক, এখন কিন্তু অধিনায়ক শুভমান গিল। তো গুজরাট টাইটান্সের অকশন যদি আমরা দেখি, গুজরাট টাইটান কিন্তু রিটেন করে নিয়েছিল শুভমান গিল, তোমার রশিদ খানের মতো কিন্তু প্লেয়ারদের। তো যাই হোক, তারপরে তারা অকশনে কিন্তু জস বাটলারের মতো, গ্লেন ফিলিপস, সেরফন রাদারফোর্ড এই সমস্ত প্লেয়ার তাদের বোলিং ডিপার্টমেন্টে কাগিজো রাবাডাকে সামিল করে নিয়েছে। তো সব মিলে কিন্তু যথেষ্ট বুদ্ধি দিয়ে তারা জোনাল কোটজিয়া সেই ভালো একটা কিন্তু বোলিং অপশন কম দামে পেয়ে গিয়েছিল। মোটামুটি 3.5 এরকম দামে কিন্তু 3.5 কোটি এরকম পেয়ে গেছে। তো যাই হোক, আমরা যদি সেখান থেকে একটা বেস্ট প্লেইং 11 সাজানোর চেষ্টা করি সেই গুজরাট টাইটান্সের, সেখান থেকে কিন্তু দেখা যাবে গুজরাট টাইটান্সের টপ অর্ডার কিন্তু যথেষ্ট হ্যাভি এবং শক্তিশালী আগে থেকেই ছিল, বাট জস বাটলার ঢুকে যাওয়ার পরে কিন্তু গুজরাট টিমের স্ট্রংটা কিন্তু বেড়ে গিয়েছে। সেখানে কিন্তু শুভমান গিলের সঙ্গে আমরা রাখবো জস বাটলারকে। ইনফ্যাক্ট তাদের দলের যে কোচিং স্টাফ এবং সাপোর্টিং স্টাফ সবাই কিন্তু তাই রাখবে। তো সেই জস বাটলার এবং শুভমান গিল, অবশ্যই কিন্তু শুভমান গিলকে ক্যাপ্টেন ঘোষণা করে দেবে। তো শুভমান গিল, জস বাটলার ওপেন করলে নাম্বার 3 সাই সুদর্শন, গত সিজনে কিন্তু তার সেঞ্চুরি রয়েছে। তো সেই সাই সুদর্শন নাম্বার 3, নাম্বার 4-এ কিন্তু তারা শাহরুখ খানকে খেলাতে পারে। শাহরুখ খান আরও উপরের দিকে খেলা পছন্দ করে, বাট শাহরুখ খানকে বেশি বল দিয়ে খেললে হয়তো টিম ম্যানেজমেন্ট তার কাছ থেকে কিছু এক্সট্রা সাফল্য কিন্তু বের করে নিতে পারবে। দেন তারপরে নাম্বার 5-এ কিন্তু তারা খেলাতে পারে গ্লেন ফিলিপস অথবা সেরফন রাদারফোর্ড, যেই প্লেয়ারটির কথা কিন্তু আমি বারংবার বলি। সেই সেরফন রাদারফোর্ড অকশনের আগে কিন্তু আমি বলেছিলাম, সেই সেরফন রাদারফোর্ড কিন্তু যথেষ্ট টাচে রয়েছে, যথেষ্ট হিটিং এবং খুব ভালো কিন্তু 6 মারার অ্যাবিলিটি এবং মাঝে 2-1 বলও করে দিতে পারে, এবং গ্লেন ফিলিপসও ঠিক সেরকম স্পিন বল করে দিতে পারে। তো তারপরে রাহুল তেভটিয়া, ওয়াশিংটন সুন্দর এবং রশিদ খান। সবচেয়ে বলার বিষয় কি, এই টিমের মধ্যে কিন্তু 4জন স্পিন অপশন অবশ্যই থাকছে এবং সেগুলো কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পারে। যেমন তোমরা যদি দেখো, গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের হয়ে কিন্তু মাঝের ওভারগুলোতে স্পিন করে এবং উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। রাহুল তেভাটিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, এদের কথা আর কি বলবো, তোমরা যারা ক্রিকেট ফলো করো আমাদের থেকেও তোমরা বেশি জানো। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু সেই টপ যে 8 এটা হতে চলেছে এবং 9, 10, 11 প্রসিদ্ধ কৃষ্ণ, কাগিজো রাবাডা এবং মোহাম্মদ সিরাজ। তো সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু যথেষ্ট শক্তিশালী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জাস্ট যদি আমরা বলি যে যদি কাগিজো রাবাডা পুরনো ফর্ম ফিরে পায়, তাহলে কিন্তু এই টিমের সোনায় সোহাগা, অর্থাৎ
কোয়ালিফাই করবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যায়। আর মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ যদি একটু চোট নিয়ে একটু সমস্যা থাকে, তো যদি ফিট হয়ে থাকে তাহলে তো কোনো কথাই হবে না ভাই। দুর্দান্ত কিন্তু বোলিং আমরা কিন্তু দেখতে পাবো, কেননা 7টি বোলিং অপশন কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, এই টিমের যদি স্ট্রং জেন বলা যায় সেগুলো কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা, তারা যদি অবশ্যই এরকম কোয়ালিটির ব্যাটসম্যান যে অবশ্যই অ্যাঙ্কারিং করতে পারে এবং প্রয়োজনে হিটিংও করতে পারে। আমরা অনেক টিমে দেখি যে ওপেনিং ব্যাটসম্যানরা যারা শুধু হিটিং করতে পারে, কিন্তু এখানে এমন লেভেলের ব্যাটসম্যান রয়েছে যারা প্রয়োজনে যদি দেখি যে না কেউ একজন হিটিং শুরু করেছে, শুভমান গিল হিটিং করতেছে, সেক্ষেত্রে বাটলার হয়তো একটু অ্যাঙ্কারিং করতে পারে, অথবা বাটলার হিটিং শুরু করে দিয়েছে, শুভমান গিল অ্যাঙ্কারিং করতে পারে। মানে এরকম ব্যাটসম্যান যারা নিজের পছন্দে কিন্তু ম্যাচের ভ্যালু দেখে, অর্থাৎ ম্যাচ কোন পরিস্থিতিতে আছে সে সময়টা দেখে কিন্তু নিজের গিয়ার চেঞ্জ করার ক্ষমতা রাখে। তো যাই হোক, এটা হলো তাদের স্ট্রং জোন, টপ লেভেলের, অর্থাৎ নাম্বার 1, 2, 3 ব্যাটিং এবং বোলিংটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। মোহাম্মদ সিরাজ, কাগিজুর রহমান আর রশিদ খান, এই যে 12 ওভার, যথেষ্ট কিন্তু ইম্প্যাক্ট থাকবে 12 ওভারে। আমরা যদি এই টিমের উইকনেস যদি লক্ষ্য করি, সেটা কিন্তু ফিনিশিংয়ের একটু অভাব রয়েছে। অভাব বলতে কি, এখানে ফিনিশিং এক্সপিরিয়েন্সের অভাব, কেননা গ্লেন ফিলিপসকে যদি তারা খেলায় অথবা শেরফান রাদারফোর্ডকে যদি খেলায়, এই দুজন খেলোয়াড়ের মধ্যে কিন্তু কেউ এখনও আইপিএলে প্রমাণ নিজের পরীক্ষায় পাশ করতে পারেনি, নিজের নাম কিন্তু বিস্তার করতে পারেনি, জাস্ট তারা কিন্তু ইন্টারন্যাশনালে ছাপ ফেলেছে। তো সেই হোক, এরকম অনেক খেলোয়াড় আছে যারা ইন্টারন্যাশনালে কিন্তু ছাপ ফেলার পরেও কিন্তু আইপিএলে সাফল্য পেতে কিন্তু সময় লাগে। তো সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংয়ের একটা সমস্যা রয়েছে। যদিও ইন্ডিয়ান যে ব্যাটসম্যানরা বা অলরাউন্ডার রাহুল তেভাটিয়া, ওয়াশিংটন সুন্দর, এরা কিন্তু হয়তো 1-2 ম্যাচে কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারে, কিন্তু কনসিস্টেন্টলি যে একটা ফিনিশিং, সেই ফিনিশিংয়ের কিন্তু একটা অভাব রয়েছে বলে আমার মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই টিমে যদি ইম্প্যাক্ট হিসাবে প্লেয়ার কিন্তু অনুজ রাওয়াত এবং ঈশান্ত শর্মা, এই সমস্ত প্লেয়ারগুলোকে তারা কিন্তু পক্ষান্তরে ইম্প্যাক্ট হিসেবে ব্যবহার করতেই পারে। তো যাই হোক, এই ভিডিওতে গুজরাট টাইটান্সের এই সমস্ত বিষয়ে আলোচনা করার ছিল। তোমাদের টিম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং নেক্সট ভিডিও তোমরা কোন টিমের উপর দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর অবশ্যই WTCর জন্য যে আমাদের লড়াই, তোমার বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে ফলো রাখবে। বাই বাই।